প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ঘরেই আছো এবং সুস্থই আছো। ক্লাসের শুরুতেই প্রথমেই একটা মেসেজ সবার জন্য। ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবে না। আর ঘর থেকে বের হলে মাস্ক ব্যবহার করবে এবং ঘরে ফিরে এসে আবার ভালো করে সাবান দিয়ে হাত ধুবে। কারণ এই বৈশ্বিক মহামারীতে আমাদেরকে এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চললে আমি থাকবো সুস্থ, আমার পরিবার থাকবে সুস্থ, আমার দেশ থাকবে সুস্থ, আমার সমাজ থাকবে সুস্থ। তো সুন্দর একটা প্রজন্মের জন্য, সুস্থ প্রজন্মের জন্য অবশ্যই আমাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তো শিক্ষার্থীরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভাষার কাছ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, খালের উচ্চ বিদ্যালয়। তো শিক্ষার্থীরা আছো, আমি গত ক্লাসে তোমাদেরকে ব্যবসায় পরিকল্পনার কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন ধাপগুলো আলোচনা করেছিলাম এবং কিভাবে একটা প্রকল্প মূল্যায়ন করবে, যে মূল্যায়নের পদ্ধতিগুলো নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করেছিলাম। তো আজকে আমরা মূল্যায়নের দুটো পদ্ধতির কথা বলেছিলাম, একটা হচ্ছে ম্যাক্রো স্ক্রিনিং আর একটা হচ্ছে মাইক্রো স্ক্রিনিং। হ্যাঁ, তো দেন আমার আজকে সর্বশেষ আলোচনা ব্যবসা পরিকল্পনা অধ্যায়ের, সেটা হলো 3টা পার্ট আমি আজকে রেখেছি। আমরা প্রাকলিত নগদ প্রবাহ বিবরণী তৈরি করা, আর সময় ব্যয় বিন্দু বিশ্লেষণ করা, সর্বশেষ আত্মবিশ্লেষণ করা, অর্থাৎ কনসেপ্ট অফ প্রসেস অফ সেলফ অ্যানালাইসিস। আমি নিজেকে কীভাবে এই প্রকল্পের জন্য যোগ্য বলে মনে করব, সে বিষয়গুলোকে আজকে আমরা আলোচনার বিষয় হিসেবে রেখেছি। তো তোমরা এদিক ওদিক ঘোরাফেরা না করে তোমরা ক্লাস বই নিয়ে বসো এবং আজকের ক্লাসটা, ব্যবসায়ের ক্লাসটা উপভোগ করো। ওকে শিক্ষার্থীরা, আসি তাহলে আজকে আমাদের প্রাকলিত নগদ প্রবাহ বিবরণী, এস্টিমেটেড ক্যাশ ফ্লো অ্যানালাইসিস। অর্থাৎ আমার আমি যে প্রকল্পটা গ্রহণ করেছি বা যে প্রকল্পটা হাতে নিয়েছি, সেই প্রকল্পের জন্য কী পরিমাণ মূলধন লাগবে, সে পরিমাণ মূলধনগুলো থেকে আসতে পারে বা কীভাবে আসতে পারে। হ্যাঁ, তাহলে আমার কাছে যে মূলধন আছে, সেই মূলধন আমি বিনিয়োগ করলে কত টাকা লাভবান হব, বা আমার কাছে 1 লক্ষ টাকা মূলধন আছে, সে 1 লক্ষ টাকা মূলধনের মধ্যে কী পরিমাণ মূলধন আমি ব্যবসায়ে বিনিয়োগ করব, এই বিষয়গুলোকে অবশ্যই আমাকে একটা ছক আকারে লিপিবদ্ধ করতে হবে। তো আমরা যদি দেখি একটা প্রাকলিত আয় যদি চিন্তা করি, আমরা দেখো প্রাকলিত আয় লিখলাম আমি 6 লক্ষ টাকা। সেক্ষেত্রে একটু শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটু খেয়াল করো, আমরা প্রাকলিত নগদ প্রবাহ একটা বিবরণী তৈরি করছি 1 বছরের জন্য। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রাকলিত আয় আসছে 6 লক্ষ টাকা এবং প্রাকলিত আমরা ব্যয় নির্ধারণ করলাম। খেয়াল করো, প্রাকলিত ব্যয় নির্ধারণ করলাম আমরা পণ্য ক্রয় 3 লক্ষ টাকা, কর্মচারীর বেতন 40,000 টাকা, তারপর বিদ্যুৎ বিল দিলাম 10,000 টাকা, আর দোকান ভাড়া দিলাম 40,000 টাকা, মালিকের ব্যক্তিগত খরচ দিলাম 50,000 এবং অন্যান্য খরচ দিনের মতো 40,000 টাকা। অর্থাৎ একটা ব্যবসায়ীর 1 বছরের প্রাকলিত আয় এবং ব্যয় বিবরণী, অর্থাৎ এটা একটা নগদ প্রবাহ বিবরণী। তাহলে দেখা গেলো যে ব্যবসায়ী নগদ প্রবাহ আসছে, যে মানে ব্যবসায়ী টাকা আসছে কত টাকা, 1 বছরে 6 লক্ষ টাকা, আর 1 বছরে আমার টাকা গেছে কত টাকা, 4,85,000 টাকা। এক্ষেত্রে আমার বিক্রয় থেকে প্রকলিত ব্যয় বাদ দিলে আমার থাকে কত, 1,15,000 টাকা। অর্থাৎ 1 বছর আমার প্রাকলিত লাভ হলো 1,15,000 টাকা। অর্থাৎ তুমি যখন কোনো প্রকল্প হাতে নিবা, সে প্রকল্প হাতে নেওয়ার পরে সে প্রকল্পের একটা প্রাকলিত আয় ব্যয় বিবরণী তৈরি করতে হবে। অর্থাৎ এই প্রাকলিত আয় ব্যয় বিবরণীর মাধ্যমে আমি বুঝতে পারবো আমি এই প্রকল্পটা হাতে নিলে আমার কী পরিমাণ লাভ হতে পারে বা কী পরিমাণ ক্ষতি হতে পারে। ওকে শিক্ষার্থীরা, দেন আমার দ্বিতীয় টপিকস হলো সম আয় ব্যয় বিন্দু বিশ্লেষণ। আয় ব্যয় বিশ্লেষণ। সম আয় ব্যয় বিশ্লেষণটা কি শিক্ষার্থীরা? সম আয় ব্যয় বিশ্লেষণ হলো এমন একটা সিস্টেম বা এমন একটা পদ্ধতি, যে পদ্ধতির সাহায্যে একটা ব্যবসায়ের
কী পরিমাণ উৎপাদন করলে বা কী পরিমাণ বিক্রয় করলে ব্যবসায়ের লাভও হবে না, লসও হবে না। অর্থাৎ আয় যা থাকবে ব্যয়ও তা থাকবে, আয় যা হবে ব্যয়ও তা হবে। অর্থাৎ এই বিন্দুতে গিয়ে তোমার লাভও হবে না, লসও হবে না। সে ধরনের একটা পরিস্থিতির সৃষ্টিকে বলা হয় সম আয় ব্যয় বিন্দু। অর্থাৎ উৎপাদক পণ্যটা উৎপাদন করতে গেলে বা উৎপাদন করলে যে পরিমাণ উৎপাদন করবে, যে মূল্যে যে টাকা দিয়ে উৎপাদন করবে সে ঠিক একই টাকায় সে পণ্যটা বিক্রি করবে। অর্থাৎ এটাই হলো তার সম আয় ব্যয় বিন্দু। অর্থাৎ সম আয় ব্যয় বিশ্লেষণের ব্যবসায় এমন একটি অবস্থাকে বোঝাই যখন তোমার আয় ব্যয় সমান হয়, আয় যা হবে ব্যয়ও তা হবে। অন্য কথায় বলা যায় এটি ব্যবসায়ের এমন রকম পর্যায়ে যখন লাভও হয় না আবার ক্ষতিও হয় না। ওই যে বললাম আমরা যে এমন একটা অবস্থা যে অবস্থানে গিয়ে ব্যবসা কী হবে না, লাভও হবে না, লসও হবে না। অর্থাৎ যে দামে পণ্যগুলো কেনা হয়েছে ঠিক সেই দামে পণ্যগুলো বিক্রি করা হবে। এটা হলো সময় ব্যয় বিন্দু। অর্থাৎ তোমাকে চিন্তা করতে হবে যে আমি কোনো পরিবেশ পরিস্থিতির কারণে যদি কখনো আমার লস দেখা যাচ্ছে, আমি বেশি পরিমাণ লাভ করতে পারবো না, তখন লাভের পরিমাণ কমিয়ে দিয়ে দ্রব্যটার বৃদ্ধি করা, এটা একটা। অথবা দেখা যাচ্ছে সেই লাভটাও হচ্ছে না, তখন বাধ্য হয়ে সেই দ্রব্যের দাম কমিয়ে দিয়ে, অর্থাৎ যে দামে আমি যে টাকা খরচ করে আমি দ্রব্যগুলো উৎপাদন করেছি ঠিক সেই একই খরচে আমি একই দামে কী করবো দ্রব্যগুলো বিক্রি করব। এটা হলো সম আয় ব্যয় বিন্দু বিশ্লেষণ। সর্বশেষ হলো আমার আত্মবিশ্লেষণ পদ্ধতি। আত্মবিশ্লেষণ পদ্ধতি, সেলফ অ্যানালাইসিস যেটাকে বলা হয়, অবশ্যই যেটাকে বলা হয় আত্মসমালোচনা আর কি। হ্যাঁ, নিজের আলোচনা করা, নিজেকে নিজে তৈরি করা যে আমি এই প্রকল্পের জন্য কতটুকু যোগ্য। হ্যাঁ, তো শিক্ষার্থীরা তোমরা যদি একজন সফল উদ্যোক্তা হতে চাও বা জীবনে যদি একজন সফল ব্যবসায়ী হতে চাও, তোমাকে অবশ্যই তুমি একটু চিন্তা করতে হবে, তুমি একটু ভাবতে হবে আমি কতটুকু যোগ্য, আমি আমার কাজের জন্য কতটুকু তোমার অ্যাক্টিভ, বা আমি আমার কাজ করার জন্য কতটুকু পারফেক্ট, সেই জিনিসটাকে অবশ্যই তোমাকে বিবেচনায় আনতে হবে এবং বিশ্লেষণ করতে হবে যে কোনো ব্যক্তির ব্যবসা শুরু করার পূর্বে তার ব্যবসা করার ক্ষমতা কতটুকু আছে। আমার ইচ্ছে হলো আমি ব্যবসা করব, আমার ইচ্ছে হলো আমি ব্যবসা করে টাকা উপার্জন করব। ইজ ইট পসিবল? নাথিং, নো, ইট ইজ নট পসিবল। অবশ্যই আমাকে চিন্তা করতে হবে, মাস্ট বি সেলফ অ্যানালাইসিস, ইউ মাস্ট বি সেলফ অ্যানালাইসিস। তোমাকে তোমার সম্পর্কে ভাবতে হবে, চিন্তা করতে হবে, হাউ ক্যান আই ডু ইট ইফ আই টেক এ প্রজেক্ট। ওকে, আমি কীভাবে এটা সফল করবো, হাউ ক্যান আই সাকসেসফুলি প্রজেক্ট। ওকে শিক্ষার্থীরা, তাহলে দেখো আমি যদি একটা প্রজেক্টকে শক্তিশালী করতে চাই বা একটা প্রজেক্টকে আমি যদি সফল করতে চাই, তাহলে অবশ্যই আমাকে সেলফ অ্যানালাইসিস করতে হবে। আর যখন আমি সেলফ অ্যানালাইসিস করব, তখন বুঝতে পারবো আমার মধ্যে কী যোগ্যতা আছে, কী ক্যাপাসিটি আছে, কী কোয়ালিটি আমার কাছে আছে। সেই কোয়ালিটিগুলো জানার জন্য আমাকে কিছু প্রশ্ন তৈরি করতে হবে, যে আমার সেই প্রশ্নগুলোর উত্তর যদি আমার হ্যাঁ হয়, তাহলে হ্যাঁর জন্য আমি 1 নম্বর, আর না হলে না এর জন্য 1 নম্বর। হ্যাঁ না, হ্যাঁর জন্য হচ্ছে 1, না এর জন্য হচ্ছে যে 0। হ্যাঁর জন্য 1, না এর জন্য কি 0। চলো আসি, আমরা যদি তোমাকে কিছু প্রশ্ন করি, তুমি কি একটি ব্যবসা পরিকল্পনা প্রণয়ন করতে পারো? প্রত্যেকে বলবে হ্যাঁ আমি একটা ব্যবসা পরিকল্পনা প্রণয়ন করতে পারি। প্রত্যেকে বলবে, যে পারে না সেও বলবে, যে পারে সেও বলবে। বাট একটা ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন করতে গিয়ে যে ধাপগুলো অতিক্রম করতে হয়, যে সিস্টেমগুলো আমার জানা থাকতে হয়, সেগুলো অবশ্যই জানা থাকতে হবে। আমি না জেনে আমার মন গড়া একটা বিজনেস প্ল্যান করে ফেললাম, দেন এটার পরে আমি একটা প্রকল্প হাতে নিয়ে ফেললাম, টেকেন a project, but you did not success this project because you have no idea about business plan, or you did not analysis your self analysis. ওকে শিক্ষার্থীরা, আসো তাহলে তুমি কি একটি ব্যবসা পরিকল্পনা প্রণয়ন করতে পারো? তুমি কি যে কোনো বিষয়ে সহজে সিদ্ধান্ত নিতে পারো এবং প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও সেই সিদ্ধান্ত স্থির থাকতে পারো? তুমি কি একটা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবে এবং সেই সময় যদি কোনো ধরনের বিপদ আসে, সেক্ষেত্রে তুমি কি স্থির থাকতে পারবে? তুমি কি তোমার সিদ্ধান্তে স্থির থাকতে পারবে, অটল থাকতে পারবে? হ্যাঁ, আমি যেটা কাজ করতেছি এটাই সঠিক কাজ এবং এটা থেকে আমি সফল হব, ওরকম তোমার মধ্যে কি সেলফ কনফিডেন্স আছে? হ্যাভ ইউ এনি সেলফ কনফিডেন্স? Okay, if you have a self-confidence, you must be success in your life or in your any sector in your life.
তোমার মধ্যে যদি সেলফ কনফিডেন্স থাকে তুমি অবশ্যই কী হবে, সফল হবে, অন্যথায় ফেলিওর। দেন তুমি কি দায়িত্ব নিতে এবং নেতৃত্ব দিতে আগ্রহী? সবাই কিন্তু নেতৃত্ব দিতে আগ্রহী। এভরিবডি লাইক লিডারশিপ, বাট সবাই কিন্তু নেতৃত্ব দিতে পারে না। নেতা হতে সবাই চায়, কিন্তু নেতৃত্ব দেওয়াটা খুবই কঠিন কাজ। কারণ নেতার যে গুণাবলীগুলো আছে তার মধ্যে সবার প্রথম হলো এডুকেশন, শিক্ষা। সবার মধ্যে শিক্ষা কী আছে? তুমি যদি চিন্তা করে দেখো, আমাদের মধ্যে যারা নেতৃত্ব দেয় তাদের মধ্যে কয়জনের মধ্যে গুণগত শিক্ষা আছে, সুশিক্ষা কয়জনের মধ্যে আছে, এটা খেয়াল করলে আমরা সেটা বুঝতে পারি। দেন চতুর্থ, তুমি যাদের সাথে থাকো তারা কি তোমাকে বিশ্বাস সম্মান করে? তুমি যাদেরকে নিয়ে কাজ করবে, তোমার হাতে যে একটা প্রজেক্ট আছে, সে প্রজেক্টটার উপরে যে লোকগুলো তুমি নিয়োগ দিবা বা যেগুলো তোমার কাছে থাকবে, তারা কি সবাই তোমাকে বিশ্বাস করে? তারা সবাইকে তোমাকে সম্মান করে, ভালোবাসে? অবশ্যই তোমাকে সেই বিষয়গুলোকে চিন্তা করতে হবে, চিন্তা করে তোমাকে সেভাবেই সেলফ অ্যানালাইসিস করতে হবে। তুমি তোমার প্রকল্পের জন্য কতটুকু তুমি যোগ্য, তোমার মধ্যে কি ওই ধরনের যোগ্যতা আছে, তুমি কতটুকু তোমার উপর আত্মবিশ্বাসী। দেন আরও কিছু অনেক প্রশ্ন আছে, যে ধরনের ব্যবসা তুমি শুরু করতে চাও সে ব্যবসা সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে? তুমি একটা মুরগির খামার করবা, তুমি একটা পেয়ারা বাগান করবা, তুমি একটা নার্সারি করবা, তুমি একটা ফটোকপির দোকান দিবা, তুমি একটা ফার্মেসি করবা, তুমি একটা ছোট্ট ক্যাফেটেরিয়া দিবা। তোমার কাছে এই কাজগুলোর বিষয়ে কি গুরুত্ব ধারণা আছে? তুমি কি এই সম্পর্কে ভালো কিছু জানো? তোমার কাছে কি এই সম্পর্কে ভালো কিছু আছে? অবশ্যই তোমাকে সেই বিষয়গুলোকে চিন্তা করতে হবে, সেই বিষয়গুলোকে আয়ত্ত করতে হবে, সেই বিষয়গুলোকে জানতে হবে। জানার পরে তুমি একটা প্রকল্প হাতে নিবা। তারপর আছে বিপণন এবং অর্থায়নে তোমার কি অভিজ্ঞতা এবং ধারণা রয়েছে? অর্থাৎ বিপণন মিনস হচ্ছে মার্কেটিং। আমরা বিপণন বুঝি না, মার্কেটিং বুঝি। মার্কেটিং মানে ওটাই সবাই মিলে ঈদের কেনাকাটা করতে যাওয়া, এটাকে বলা হয় মার্কেটিং। আমরা ওটাকে মার্কেটিং বলি। এটাকে বলা হয় শপিং। এটাকে বলা হয় যে কি শপিং। মার্কেটিং হলো বাজারজাতকরণ বা বিপণন, যে একটা পণ্যকে বিভিন্নভাবে সাজিয়ে মুরগিকরণ, প্রজাতকরণ, প্রমিতকরণ, শ্রেণীবিন্যাসকরণ, এই যে কতগুলো ধাপ রয়েছে মার্কেটিংয়ের, সেগুলো সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে? অর্থাৎ পণ্য বিপণনে তোমার কি কোনো ধারণা আছে? কোন ধরনের পণ্য কীভাবে বাজার করতে হবে, ওই পণ্যটা কীভাবে বিক্রি করতে হবে, এই সম্পর্কে কি তোমার কি কোনো ধারণা আছে? অবশ্যই সেই বিষয়গুলো তোমাকে চিন্তা করতে হবে। তারপর ব্যবসা শুরু করার জন্য পর্যাপ্ত অর্থের যোগান কি তোমার রয়েছে? তোমার কি যে ব্যবসায় করার জন্য যে 7টা জিনিস লাগবে, তোমার ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড লাস্ট অর্গানাইজেশন। সবার আগে ভূমি লাগবে, ল্যান্ড লাগবে, লেবার লাগবে, ক্যাপিটাল লাগবে। ক্যাপিটাল যদি তোমার না থাকে তাহলে তুমি কীভাবে ব্যবসা করবা? তোমার কাছে সেই যোগ্যতা আছে কি না সে বিষয়টাকে অবশ্যই করতে হবে, তোমাকে মূল্যায়ন করতে হবে। তারপর ব্যবসা শুরু করতে যে মালামাল প্রয়োজন সে ব্যাপারে কি তোমার ধারণা রয়েছে? অর্থাৎ তুমি ব্যবসা করার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো নিয়ে আসবে, উৎপাদন বলো বা বিপণন বলো, যেই জিনিসগুলো তুমি ব্যবসা করার জন্য নিয়ে আসবে, সেগুলো সম্পর্কে তোমার কি ধারণা আছে, কেমন ধারণা আছে, কেমন অভিজ্ঞতা আছে, সে বিষয়গুলো অবশ্যই তোমাকে জানতে হবে। দেন তুমি কি সব কিছুর ঊর্ধ্বে থেকে ব্যবসা শুরু করতে চাও? তুমি কি সব কিছুর ঊর্ধ্বে থেকে ব্যবসা শুরু করতে চাও? অর্থাৎ তোমার কাছে তুমি ব্যবসার ক্ষেত্রে তুমি ন্যায় নীতি অনুসরণ করবে, সততা অনুসরণ করবে, নিষ্ঠা অনুসরণ করবে, আত্মবিশ্বাস থাকবে, অধ্যবসায় থাকবে, কঠোর পরিশ্রম থাকবে। এই সমস্ত কিছুকে সামনে রেখে তুমি কি ব্যবসা শুরু করতে চাও? অবশ্যই এটা সবাই পারে না। যারা আত্মবিশ্বাসী, যারা পরিশ্রমী, যাদের মধ্যে অধ্যবসায় রয়েছে, তারা কিন্তু সেটা পারে। তো শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে এই কথাগুলো আলোচনার উদ্দেশ্য একটাই, যে তোমাদের উপর সেলফ কনফিডেন্স সৃষ্টি করা। আর যখন তুমি সেলফ কনফিডেন্স হতে পারবে বা সেলফ অ্যানালাইসিস করতে পারবে, তখন তুমি শুধুমাত্র ব্যবসায়িক পরিকল্পনা না, তোমার প্রত্যেকটা কাজে, জীবনের প্রত্যেকটা ধাপে ইউ ক্যান সাকসেস ইন ইউর লাইফ, ইন ইউর এভরি স্টেপ, when you analysis your self-analysis. Self-analysis is best analysis. Nobody did not analysis yourself. সবাই কিন্তু তার নিজেকে নিয়ে বিশ্লেষণ করতে পারে না। আর নিজেকে নিয়ে বিশ্লেষণ করতে পারাও একটা কিন্তু অনেক কঠিন কাজ। আর এই নিজেকে নিয়ে নিজে অ্যানালাইসিস করার জন্য দরকার শিক্ষা না,
সুশিক্ষা, সুশিক্ষার দরকার আছে, সেই সুশিক্ষা নিয়েই চলবে এবং সুশিক্ষায় সুশিক্ষিত হবে। জীবনে সুশিক্ষিত লোক মাত্র সুশিক্ষিত লোক মাত্র কিন্তু সশিক্ষিত। যারা সুশিক্ষিত হয়েছে তারা স্বশিক্ষায় সুশিক্ষিত হয়েছে, স্বশিক্ষায় সুশিক্ষিত হয়েছে। আমি তোমাকে কখনোই কোনো কিছু শিখাতে পারবো না, সম্ভব না, নট পসিবল ফর মি। ইফ ইউ ডি নট রেড, যদি তুমি না পড়ো আমি তোমাকে কখনো কোনো কিছু শেখাতে সম্ভব না, শেখাতে পারবো না। তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে, তোমাকে পড়তে হবে, এবং সেটা তুমি কেমনে পড়বা সেটা তুমি আয়ত্ত করবা, কেমনে পড়বা সেটা তুমি নিজেই সৃষ্টি করবা। ওকে, তো সবার জন্য আবার শুভকামনা রইল। যদি ঘর থেকে বের হও অবশ্যই মাস্ক পরেই বের হবে এবং বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবে না। সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।